প্যানেলের যে প্রার্থী, যদি আমি তানভীর হামিমের কথা বলি, যে নির্দিষ্ট যে আচরণবিধি যে 5 জনের অধিক মানুষজন নিয়ে তিনি মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন না, কিন্তু সেটা তিনি উত্তোলন করেছেন এবং সেখানে মুহুর্মুহ করার একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। কিন্তু বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিন্দুমাত্র কোনো প্রকার আইনের আওতা আনার জন্য কোনো হস্তক্ষেপ আমরা দেখি নাই কিন্তু। তো এই যে কর্মকাণ্ডগুলো আমাদের মধ্যে একটা আশঙ্কার উদ্রেক ঘটাচ্ছে যে না আসলে নিরপেক্ষ হবে কিনা। এখন থেকে 19 যেভাবে দেখছি ছাত্রলীগকে একটু বিশেষ ফেভার দিচ্ছেন, এখন আবার ছাত্র দলকে দিচ্ছে কিনা, আবার অন্য কোনো পার্টিকে দিচ্ছে কিনা, এই বিষয়ে আমাদের কনসার্ন থাকতেছে। বিদ্যমান যে পরিস্থিতি আর 19-এর যে পরিস্থিতি, সেটার মধ্যে আমরা যে পার্থক্য দেখতেছি, 19 সালে একটা ভয়ের সংস্কৃতি বিরাজমান ছিল। 19 সালে একটা আশঙ্কা ছিল যে ডাকসু নির্বাচন ফেয়ার হবে কিনা, সুষ্ঠু হবে কিনা। কিন্তু বর্তমানে 25-এর যে পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি সে ভয়ের সংস্কৃতি এখন আর নাই। সবাই ফ্রিলি আপনার প্রচারণা করতে পারতেছে, ফ্রিলি মুভ করতে পারতেছে। প্রত্যেকটা প্যানেল, প্রত্যেকটা প্রার্থী আপনার যথোপযুক্ত ফিল পাচ্ছে, সে পরিবেশ পাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে ওই যে 19-এর যে আশঙ্কাটা কাজ করতো যে ডাকসু আদতে হবে কিনা, কিংবা হইলেও ফেয়ার হবে কিনা, লেভেল প্লেইং ফিল্ড আপনার সমুন্নত থাকবে কিনা, এই আশঙ্কাটা মনে হয় এই ডাকসুতে নেই। ভালোই, মোটামুটি অফলাইনে ভালো, কিন্তু অনলাইন কেন্দ্রিক হচ্ছে কি একটু যদি জটিলতার কথা বলে সেটা অনলাইন কেন্দ্রিক। কারণ আমরা দেখেছি যে কি অনলাইনে প্রার্থীদেরকে ক্যারেক্টার অ্যাসাইন করা হয়, অনলাইনে নারী প্রার্থীদেরকে বুলিংয়ের শিকার হতে হয়, হেনস্থার শিকার হতে হয়। সেটা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মানুষজন করে থাকেন। কিন্তু যদি আমাদের থ্রেডটা আসে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, সেটা অনলাইন কেন্দ্রিক, অফলাইন কেন্দ্রিক হয় বলে আমার মনে হয় না। যদি সংখ্যার বিষয়টা বলেন যে কি যে নির্বাচন আদতে হবে কিনা, কিংবা হচ্ছে কি পার্সিয়ালিটি হবে কিনা, সেটাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছেন, আমরা দেখেছি সেই আচরণবিধি তারা লঙ্ঘন করেছেন। একটা নির্দিষ্ট দলের প্যানেলের যে প্রার্থী, যদি আমি তানভীর হামিমের কথা বলি, যে নির্দিষ্ট যে আচরণবিধি যে 5 জনের অধিক মানুষজন নিয়ে তিনি মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন না, কিন্তু সেটা তিনি উত্তোলন করেছেন। তিনি 5-এর অধিক 10 থেকে 15 জন মানুষ নিয়ে তিনি সেখানে মিছিল করেছেন, স্লোগান, বিকৃত স্লোগান দিয়েছেন এবং সেখানে মুহুর্মুহ করার একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। শুধুমাত্র মিছিল না, আচরণবিধি লঙ্ঘন না, এটার মধ্যে তিনি ক্ষান্ত থাকেন নাই, কিন্তু তিনি সেটা আবার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করেছেন। তার মানে কি তিনি যে কর্মটা করেছেন আচরণবিধি লঙ্ঘন করেছেন, একই সাথে তিনি প্রচার করার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন যে কি বিশ্ববিদ্যালয়ের আচরণের প্রতি বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন। কিন্তু বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিন্দুমাত্র কোনো প্রকার আইনের আওতা আনার জন্য কোনো হস্তক্ষেপ আমরা দেখি নাই, কিন্তু কোনো কর্মকাণ্ড, কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আরেকটা বিষয় দেখছি, দেখেন বঙ্গমাতা হলে সময় শেষ হওয়ার পরে কয়েকজন নারী শিক্ষার্থী ছাত্র দলে তারা মনোনয়নপত্র উত্তোলন করতে গেলেন, সাধারণ শিক্ষার্থীর প্রতিরোধ করলেন। সে প্রতিরোধকে কয়েক ঘন্টা পরে ছাত্রদল সংবাদ সম্মেলন করে তারা মব বলে তারা আখ্যায়িত করলেন। আমরা কি দেখেছি বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়ান নাই, কিন্তু তারা বরং তারা কী করেছেন, তদন্ত করবেন বলে বিশ্ববিদ্যালয়ে তারা একটা ওয়ান কার্ড এমন মনোভাব তারা দেখেছেন যে যারা প্রতিরোধ করছে তাদের বিরুদ্ধে তদন্ত আওতা আনবেন। একটা বিষয় এই জায়গা থেকে যদি আমরা বলি যে তারা এইভাবে হচ্ছে কি যে পরিবেশ পরিস্থিতি যদি আশঙ্কা জায়গাটা বলেন এবার করতেছেন। আরেকটা বিষয় সংখ্যার জায়গায় বলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখেছি একটা ছাত্র সংগঠন তারা মনোনয়ন উত্তোলন করতে পারেন নাই, কিন্তু অল্প কয়েকজন হাতে 3 থেকে 4 জন উত্তোলন করেছেন, বাদ বাকি সবাই উত্তোলন করে ফেলছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই দিন সময় শেষ হওয়ার পরে সন্ধ্যাবেলায় আউট অফ নোহার একটা নোটিশ দিয়ে দিলেন যে সময় একদিন বাড়ানো হলো। তো এটা আলটিমেটলি সংখ্যার জায়গা তৈরি করে যে আসলে কাকে সুযোগ দেওয়ার জন্য, কাকে কার তাবেদারি করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কারোর সাথে আলাপ আলোচনা না করে এমন সিদ্ধান্ত নিচ্ছেন। যদি ডাকসু নির্বাচন আগে যদি এমন কর্মকাণ্ড করে থাকেন, পার্সিয়ালিটি দেখায় থাকেন, তো এই যে কর্মকাণ্ডগুলো আমাদের মধ্যে একটা একটা আশঙ্কার উদ্রেক ঘটাচ্ছে যে না আসলে নিরপেক্ষ হবে কিনা। এখন থেকে 19 যেভাবে দেখছি ছাত্রলীগকে একটু বিশেষ ফেভার দিচ্ছেন, এখন আবার ছাত্র দলকে দিচ্ছে কিনা, আবার অন্য কোনো পার্টিকে দিচ্ছে কিনা, এই বিষয়ে আমাদের কনসার্ন থাকে। শিক্ষার্থীর মধ্যে উদ্দীপনা আশাব্যঞ্জক, সেটা অবশ্যই যেহেতু তারা গণঅভ্যুত্থান পর তারা একটা নতুন একটা কালচার তারা চেয়েছে, একটা আমূল পরিবর্তন তারা চেয়েছে। আমূল পরিবর্তন তখনই সম্ভব যখন আপনার শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের জায়গাটা নিশ্চিত হবে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের জায়গাটা নিশ্চিত হবে। কারণ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি নিগৃহীত, নিষ্পেষিত, বঞ্চিত এখানকার শিক্ষার্থীরা, যদিও শিক্ষার্থীদের কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবচেয়ে বেশি নিগৃহীত, নিষ্পেষিত, বঞ্চিত। তো শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে যে স্বাভাবিক আমেজ থাকার কথা তার তুলনায় বেশি, কারণ তারা নতুন করে তাদের অধিকারের জায়গাটা সমুন্নত রাখার জন্য তাদের প্রতিনিধিত্ব, তাদের প্ল্যাটফর্ম নিশ্চিত হচ্ছে, এই জন্য তারা হয়তো বেশি। নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আগ্রহী এই বিষয়টাকে। কারণ কি জানেন যে
এই যে বিদ্যমান যে কালচার আছে, যে অব্যবস্থাপনা আছে, অব্যবস্থা নারী শিক্ষার্থীরা বেশিরভাগ হচ্ছে হয়রানির শিকার হয়, মোরাল পুলিশিংয়ের শিকার হয়। বর্তমান যে প্রশাসন আছে তারা সেটাকে ট্যাকেল দিতে পারতেছেন না। বর্তমান যে এখন যে গোষ্ঠী তারা আর কি এস্টাবলিশ হয়ে গেছে কিংবা সোচ্চার হয়ে গেছেন, তাদের যে মোরাল পুলিশিংয়ের জ্বালায় নারী শিক্ষার্থীরা তিক্ত। সেই জায়গাতে তারা মনে করছে যদি তাদের প্রতিনিধিত্ব আসে, তাদের প্রতিনিধি তাদের এই যে মোরাল পুলিশিংয়ের জায়গায় যে হয়রানির শিকার হয়, সে হয়রানি থেকে উত্তরণের জন্য তাদের একটা পন্থা বের করে নেবেন, আইনের একটা সুরাহা করবেন। সেই জায়গায় নারী শিক্ষিতা বেশি উৎফুল্ল। নারী শিক্ষিতারা দেখতেছে যে কি নারীরা যেভাবে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তারা একটা দেশের একটা পরিবর্তন হয়েছিল, সেই জায়গায় নারী শিক্ষিতাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে। আপনি দেখেন অনেক নারী শিক্ষিতা স্বতঃস্ফূর্ত প্রার্থিতা করতেছে, কিন্তু অনেক নারী শিক্ষার্থী এখানে আপনি দেখেন যে বিভিন্ন প্যানেলে নারীদেরকে যে সর্বোচ্চ তিনটা পদের মধ্যে রাখা হচ্ছে, নারী শিক্ষিতা বেশি হচ্ছে আগ্রহী হচ্ছে। এর আগের ডাকসুতে এরকম হয় নাই, কিন্তু সেই জায়গায় নারী শিক্ষিতা মনে করছে তাদের প্রতিনিধিত্ব উঠে আসতেছে। নারী শিক্ষিতারা সেই জন্য আরও বেশি উদ্গ্রীব হচ্ছে, আরও বেশি উচ্ছ্বাসিত হচ্ছে। প্রথম যে প্রতিশ্রুতির জায়গাটা, যদি আপনি ক্যাম্পাসে আমূল পরিবর্তন আনতে হয়, ক্যাম্পাসে আপনার শিক্ষার্থী বান্ধব করতে হয়, তাহলে এখানে প্রথম মোটা দাগে যে কাজটা করতে হবে, এখানকার রাজনৈতিক কাঠামোর বিষয়ে, রাজনৈতিক ব্যবস্থার বিষয়ে সুরাহা করতে হবে। দ্যাট মিনস পলিটিক্যাল সেটেলমেন্ট তৈরি করতে হবে এখানে। কারণ কি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কালচার, এখানকার রাজনৈতিক কালচার যদি আপনি একটা সুনির্দিষ্ট রূপরেখায় নিয়ে আসেন, কাঠামোবদ্ধ না করেন, তাহলে এই বিষয়ে সুরাহা না করলে পরবর্তী যে আমাদের চিন্তা ভাবনাগুলা, পরবর্তী যে দাবি দেওয়াগুলো, সেগুলো আপনার একদম উপেক্ষিত থেকে যাবে। কারণ জানেন যে 90 গণঅভ্যুত্থান পরবর্তীতে ডাকসু এখানে হয়েছিল, কিন্তু ডাকসু হওয়ার পরে রাজনৈতিক কাঠামোটা নির্দিষ্ট হয় না এখানে, যে এখানে রাজনীতি থাকলে কী ধরনের থাকবে, হলে থাকবে কি না, শিক্ষার্থীর সেন্টিমেন্টের জায়গাটা হচ্ছে কি এখানে আপনার আমলে নেওয়া হয় নাই। কিন্তু আমরা মনে করি, আমরা যে ইস্তাহার কথা বলতেছি, যে 24 গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা ক্যাম্পাসে একটা আমূল পরিবর্তন করাতে চাই। ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবি দেওয়া সুযোগ সুবিধা যাতে সমুন্নত রাখতে চাই, সেটার জন্য এখানকার রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে, বিধিবিধান কেমন হবে, সেটা সুনির্দিষ্ট রূপরেখা আমরা হাজির করতে চাই। যদি সুনির্দিষ্ট রূপরেখা হাজির করতে পারি, তাহলে অন্য কোনো সংগঠন একমত অবলম্বন করে সাপোর্টাস করতে পারবে না। অন্য কোনো সংগঠন শুধুমাত্র ব্যক্তিগত সংগঠনের স্বার্থের জায়গা থেকে শিক্ষার্থীকে ইউজ করতে পারবে না, আবার তাদেরকে তাদের জীবনে ফিরে নিয়ে যেতে পারবে না, দাসত্ব জীবনে ফিরে নিয়ে যেতে পারবে না। শিক্ষার্থীরা মূলত এই জায়গা নিয়ে কনসার্ন যে তারা আবার দাসত্ব জীবনে ফিরে যায় কি না। আমরা তাদেরকে এই অভয়টা দিতে চাই, তাদের জন্য নতুন একটা প্ল্যাটফর্ম হাজির করতে চাই, নতুন একটা ব্যবস্থা হাজির করতে চাই। রাজনৈতিক কাঠামো কেমন হবে, অংশীজনদের সাথে বসে সাধারণ শিক্ষার্থী, অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী যারা আছেন, দেশের ছাত্র সংগঠন যারা আছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আছেন, তাদের সাথে বসে সুনির্দিষ্ট রূপরেখা হাজির করতে রাজনীতির একটা বিষয়। পরবর্তী যে বিষয়টা, শিক্ষার্থীদের বেসিক যে নিডসগুলো, দাবি দেওয়াগুলো পূরণের যে বিষয়টা, যে আপনি দেখেন আমাদের বেশিরভাগ শিক্ষার্থী খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে, যার কারণে কী হয়, একটা মতো সিটের জন্য তাদেরকে জিম্মি করে রাখা হয়। আমরা বলতে চাই যে কি, আমরা একটা ইস্তাহার দিয়েছি যে 1 স্টুডেন্ট 1 সিট। একজন শিক্ষার্থী যেদিন ভর্তি হবেন, যেদিন তাকে হলে অ্যালটমেন্ট দেওয়া হবে, ওই একটা সিট দিয়ে তাকে অ্যালটমেন্ট দেওয়া হবে। কিন্তু এই যে কৃত্রিম সিট সংখ্যা তৈরি করে রাখতেছেন, শিক্ষার্থীকে দাস বানিয়ে রাখতেছেন, সে টেন্ডেন্সি থেকে, সেই কালচার থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি একজন শিক্ষার্থী প্রথম দিন থেকে একটা সিট এনশিওর হয়, তাহলে তার বড় ভাইদের কাছে ধর্ণা দিতে হবে না, রাজনৈতিক মিছিল মিটিংয়ে তাকে জুতা ক্ষয় করতে হবে না, রাত 12টা তাকে বের হয়ে যেতে হবে না, মিছিল মিটিং গণবেশন তাকে পৌঁছতে হবে না, যদি সিট এনশিওর করা যায়। শুধু সিট না, আবাসন করলাম, যদি আপনার খাবারের ব্যবস্থা যদি এনশিওর করা না যায়। আপনি দেখেন এখন শিক্ষার্থী যেই ধরনের খাবার খান, সেটা আদতে শুধুমাত্র শুধু বেঁচে থাকার জন্য খায়। কিন্তু যদি আপনি যে বিশ্ববিদ্যালয় লেভেলে যে পড়াশোনাগত মান নিশ্চিত করতে চান, তাকে একটা হাই কোয়ালিটির একটা ফুড আপনি এনশিওর করতে হবে, আমরা সেটা এনশিওর করতে চাই। আপনি দেখেন যে ঢাকা বিশ্বের ডাইনিংয়ের অবস্থা খুবই খারাপ, কিন্তু চাইলে কিন্তু করা যেত। কিন্তু আপনার ধরলাম ছাত্রলীগের আমলে তারা চাঁদা নিতে বলে তারা শিক্ষার্থীরা ডাইনিংয়ে খাবার মান উন্নত হতে পারতো না, কিন্তু এখন তো ছাত্রলীগ নেই, চাঁদা নাই, তাহলে কেন করতে পারতেছেন না? আমরা ক্ষেত্রে একটা প্রস্তাবনা নিয়ে এসেছি যে আপনি দেখেন আমাদের মেসগুলোতে শিক্ষার্থী দ্বারা পরিচালিত মেস আছে, কিন্তু মেসগুলোতে 50 টাকা ভালো মানের খাবার পাওয়া যায়, কিন্তু ডাইনিংয়ে 50 টাকা, 60 টাকা, 70 টাকা দিয়েও সেই মানে খাবারটা আমরা নিশ্চিত করতে পারি না। কেন পারি না? তাহলে আমরা কী করতে পারি, যে শিক্ষার্থী এবং শিক্ষকদের দ্বারা যে খাবার মনিটরের একটা সেল তৈরি করতে পারি। 18টা হলে নারীদের হল, ছেলেদের হল, যে মনিটরের সেলের মধ্য দিয়ে একটা সুনির্দিষ্ট একটা ব্যবস্থাপনা তারা হাজির করবেন, তাহলে খাবারের সমস্যাটা সমাধান হবে। আপনি দেখেন যে আমাদের শিক্ষাঙ্গনের যে বিষয়টা, মূলত বিষয় হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় আধুনিকায়ন নাই, সেই বিশ্ববিদ্যালয় এখনও ক্লাসরুমগুলো আপনার মান্দাত আমলের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা এখনও চলমান আছে। আপনি দেখেন শিক্ষকরা এখন জবাব দিতে আওতায় বাহিরে, শুধুমাত্র শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মণিমুক্তা সব ছেঁকে নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, কিন্তু এই যে স্পেশাল মানুষজন, তারা অনেক বেটার কিছু ডিজার্ভ করে, তাদেরকে সেটা এনশিওর করা হয় না। কিন্তু
আমরা শুধুমাত্র যদি ক্যাম্পাসে একটা আমূল পরিবর্তন ঘটাতে চাই, তাহলে শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব কমিয়ে আনতে হবে। যদি একজন বিপি প্রার্থীর কাজ বলেন, বিপি প্রার্থীর কাজে হচ্ছে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে, শিক্ষকের মধ্যে মেলবন্ধন তৈরি করা। আমরা সেই জায়গাটা সমুন্নত করতে চাই, শিক্ষকদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে চাই, শিক্ষার্থীর অধিকার জায়গাটা সমুন্নত রাখতে চাই, পলিটিক্যাল সেটেলমেন্টটা এখানে এনশিওর করতে চাই, এখানে বেসিক নিষ্ঠা পূরণ করতে চাই, এখানে আধুনিক একটা ক্যাম্পাস তৈরি করতে চাই, একটা ফিউচারিস্টিক ক্যাম্পাস তৈরি করতে চাই। আমরা এখানে প্রথম কথা আমরা যখন 19 সালে যখন ক্যাম্পাসে আসি, ক্যাম্পাসে আসার পর থেকে নানান প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও আমরা শিক্ষার্থীদের দাবি দেওয়াটা সুযোগ সুবিধা জায়গাটা এনশিওর করার জন্য আমরা মাঠে লড়ে গেছি। বিনিময়ে আমরা জেল, জুলুম, হামলা, মামলার শিকার হয়েছি, কিন্তু আমরা আমাদের থেকে পিছপা হই নাই। আমরা এদের যে কাজটা করে গেছি সেটা ইনফর্মালি করে গেছে। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের যে নিয়মকানুন, যে লাল ফিতা দৌরাত্ম, সেটা আপনাকে ইনফর্মালি কাজ করার মধ্যে সম্ভব হয় না। সেই জায়গাতে আমরা মনে করেছি যদি আমরা ফর্মালি নির্বাচিত হতে পারি, ফর্মালি কাজ করার সুযোগ পাই, তাহলে হচ্ছে আমরা আরও বেটার স্কেলে করতে পারবো। সেই চিন্তাভাবনা থেকে আমরা ফর্মালি আসার চিন্তাভাবনা করি। যদি ডাকসুর মূল ক্ষমতা তো হচ্ছে আপনার যে প্রিন্সিপাল, যে আমাদের যে বিসি আছে তার হাতে সব কিছু আছে, কিন্তু এই জায়গায় হচ্ছে অনেকে আমাদের ইস্তেহার কথা বলবেন, কিন্তু প্রথম যে আমি যে দাবিগুলো বললাম যে আপনার একটা পলিটিক্যাল সেটেলমেন্ট এখানে তৈরি করা, মূল কাজটা সেটা করা সম্ভব। কিন্তু যে আবাসনের যে জায়গাটা, যে আপনি দেখেন 2800 কোটি টাকা অলরেডি বাজেট আছে, মাস্টার প্ল্যানের আওতায় আপনার 9টা হল, ছেলেদের 5টা হল, মেয়েদের 4টা হলের জন্য আপনাকে অলরেডি প্রস্তাবিত সব কিছু করে ফেলেছে। আমার মনে হয় সম্ভব, কিন্তু 1 স্টুডেন্ট 1 সেটের সম্ভব। কিন্তু খাবারের যে বিষয়টা বললাম, খাবারের বিষয়টা হচ্ছে আপনার শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্য দিয়ে একটা ব্যবস্থাপনার টিম চালু করে সেটাকে ব্যবস্থাপনা মনিটরিং করা, সেটা সম্ভব। কিন্তু আপনার বেসিক যে বিষয় বললাম যে শিক্ষকদের যে আমরা বলেছি যে প্রবোস্ট নিয়োগ যে পদ্ধতিটা, প্রবোস্ট নিয়োগ কিংবা হচ্ছে আপনার বিসি নিয়োগ, নীতিমালা প্রণয়ন, এটা আপনার করা সম্ভব। যে নারী শিক্ষার্থীদেরকে হেনস্থার শিকার হন, বুলিংয়ের শিকার হন, সেটা আপনার করা সম্ভব। কিন্তু একটা বিশেষ সাইবার সিকিউরিটি সেল তৈরি করা সম্ভব। কিন্তু আপনি শিক্ষার্থীদের জন্য এখন যদি আধুনিকায়ন করতে চান, আপনি ক্যাম্পাসের মধ্যে একটুটাকে সংস্কার করতে চান, যে যেমন যদি আপনি বিশ্ববিদ্যালয়কে ডে লগ 24 ঘন্টা খোলা রাখতে চান, এটা আহামরি কাজ না। কিন্তু আপনি নিয়মের মধ্যে থেকে করতে পারবেন। কিন্তু খাবারের মানটা আপনি নিয়মের মধ্যে থেকে করতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে আধুনিকায়ন করতে চান, এলএমএস পদ্ধতি স্থাপন করতে চান, সে আহামরি কোনো জটিল কোনো বিষয় না। তবে যদি আমূল জায়গায় পরিবর্তন আনতে চান, কিছু বেসিক নিয়ম, কারণ যদি আপনি 73 অধ্যাদেশ সংস্কার কথা বলতে চান, সেটা হয়তো বা কি একটু মানে লেন্দি প্রসেস, কিংবা আমরা শুরুটা করতে পারি এই ডাকসুর মধ্য দিয়ে আমরা শুরু করতে পারি। আমরা একই সাথে হচ্ছে যদি ডাকসুকে একাডেমিক ক্যাডারে আওতাভুক্ত করতে পারি, একই সাথে ডাকসুতে ওইখানে গিয়ে যদি হচ্ছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়, যে ডাকসুর যে প্রিন্সিপাল যে দায়িত্ব যিনি আছেন, যে বিসির হাতে সকল প্রকার ক্ষমতা, এটা আমরা ওইখানে গিয়ে সংস্কার করতে পারি, তাহলে মনে হয় এই ডাকসুর মধ্য দিয়ে আমরা যে চিন্তা ভাবনা করতেছি, 24-এ যে আকাঙ্ক্ষার কথা চিন্তা ভাবনা করতেছি, ক্যাম্পাসকে নতুন করে সাজানোর যে চিন্তা ভাবনা করতেছি, সে সাজানোর জন্য নতুন করে আমরা পথটা শুরু করতে পারি, পরবর্তী সেটা সুগম হবে। যদি জয়ের বিষয়টা বলেন, সেই জায়গায় আমরা আশাবাদী হচ্ছে, কারণ কি শিক্ষার্থীরা একটা আস্থার জায়গা চায়, অভয়ের জায়গা চায়। শিক্ষার্থীরা চায় যে আবার যেন তাকে 24-এ আগের পরিস্থিতি ফিরে যেতে না হয়। তারা চায় না যে 90-এর পুনরাবৃত্তি ঘটুক। 90-এর ডাকসু নির্বাচন হয়েছে, 91-তে ডাকসু না হয়ে গণরুম গেস্টুম ফিরে আসছে, ছাত্র দল ফিরে নিয়ে আসছে। 19-এ ডাকসু হয়েছে, ছাত্রলীগ হচ্ছে আবার হচ্ছে কি আপনার 20-এ আবার গণরুম গেস্টুম ফিরে নিয়ে আসছে। এই তার সংখ্যার জায়গা চান। আমরা একটা কমিটমেন্ট দিয়েছি যে আমরা আপনাদের সে আস্থার জায়গা হতে চাই। এটা এখন এসে বলতেছি না, কিন্তু আমরা বিগত 6 বছর 7 বছর আমাদের অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে সেটা আমরা প্রমাণ দিয়ে এসেছি। কিন্তু সেই জায়গায় আমরা এই জায়গায় আশাবাদী যে শিক্ষার্থীরা মূল যে জায়গা নিয়ে কনসার্ন, যেই প্রশ্ন নিয়ে তারা কনসার্ন, সেই প্রশ্নের প্রমাণ দেওয়ার জন্য বিগত সময়ে আমরা সেই প্রশ্নের প্রমাণ দিয়ে এসেছি, এবং একই সাথে 5 আগস্ট পরেও আমরা সেই অ্যাক্টিভিজম আমরা চালিয়ে গিয়েছি। নারী শিক্ষার্থীদের প্রশ্ন আমরা সবসময় আমরা সরব থেকেছি, নারী অধিকার পরে সবসময় সরব থেকেছি। শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দিয়ে যে হেনস্থা, হয়রানি কিংবা হামলা মামলার শিকার হচ্ছে, তাদের পক্ষে সবসময় দাঁড়িয়েছি। শিক্ষার্থী আস্থার জায়গা হওয়ার জন্য যতটুকু কাজ করার দরকার আমাদের জায়গাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা সেক্ষেত্রে প্রমাণ দিয়ে এসেছি বলে আমরা মনে করি এই জায়গায় আমরা একটা আশাবাদী।